আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বায়োগুনাইডস এর মেকানিজম অফ অ্যাকশন, ইন্ডিকেশন এবং অ্যাডভার্স ইফেক্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা মেকানিজম অফ অ্যাকশনটা দেখব। এটার মেকানিজম অফ অ্যাকশন কয়েকটা ভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, তো কি কি সেগুলো আমরা দেখি। এই যে বায়োগুনাইডস অর মেটফরমিন, এটা ইনহিবিট করে। কি ইনহিবিট করে? গ্লুকোনিওজেনেসিস। ইনহিবিটের সিম্বল আমরা এই যে মাইনাস চিহ্ন দেখিয়েছি। হ্যাঁ, গ্লুকোনিওজেনেসিসটা ইনহিবিট করে। কোথায়? রেনাল এবং হেপাটিক। ওকে, তাহলে রেনাল অ্যান্ড হেপাটিক। ওকে, আচ্ছা, এটা আর কি করে? স্লো করে দেয়। স্লো করে দেয়। কি স্লো করে দেয়? গ্লুকোজ অ্যাবজর্পশন। গ্লুকোজ অ্যাবজর্পশন ফ্রম জিআইটি। স্লো করে দেয়। কি স্লো করে দেয়? গ্লুকোজ অ্যাবজর্পশন ফ্রম জিআইটি। আচ্ছা, এটা আর কি করে? বাড়িয়ে দেয়। কি বাড়িয়ে দেয়? ল্যাকটেট তৈরি। ল্যাকটেট তৈরি বাড়িয়ে দেয়। কোথা থেকে? ল্যাকটেট কই থেকে তৈরি হয়? মনে করো গ্লুকোজ থেকে ল্যাকটেট তৈরি হয়, পড়ে এসেছো তোমরা। আচ্ছা, এটা কোথায় করে? এটা হলো আমাদের ইন্টারোসাইট আছে, এই যে জিআইটি ইন্টারোসাইটে। ইন্টারোসাইটে কি করে? ল্যাকটেট কনভার্সনটা বাড়ায়। গ্লুকোজ থেকে ল্যাকটেট কনভার্সনটা বাড়িয়ে দেয়। আচ্ছা, এরপরে আর কি করে? পেরিফেরাল গ্লুকোজ আপটেকটা বাড়িয়ে দেয়। হ্যাঁ, পেরিফেরাল গ্লুকোজ আপটেকটাও বাড়িয়ে দেয়। আচ্ছা, আর কি করে? এটা কমিয়ে দেয়। কি কি কমিয়ে দেয়? প্লাজমা গ্লুকাগন লেভেল। প্লাজমা গ্লুকাগন লেভেল। হ্যাঁ, প্লাজমা গ্লুকাগন লেভেলটাও কমিয়ে দেয়। তাহলে কি করে? ইনহিবিট হেপাটিক অ্যান্ড renal gluconeogenesis, slowing glucose absorption from GIT. Number 3, increase conversion of lactate from glucose and increasing peripheral uptake of glucose and reduce plasma glucagon level. Okay, আচ্ছা, নেক্সট আমরা দেখব কি দেখব? আমরা দেখব ইন্ডিকেশন। হ্যাঁ, আমরা এটা ইন্ডিকেশনটা দেখব। হ্যাঁ, তাহলে আমরা উপরে এটা মিশিয়ে দিই। ইন্ডিকেশন দেখবো। হ্যাঁ, ইন্ডিকেশন কোথায় কোথায় আমরা বায়োগুনাইডস অর মেটফরমিন দিব। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 1, আমরা এই যে বায়োগুনাইডস অর মেটফরমিন, এটা কি হিসাবে ইউজ হয়? এটা ফার্স্ট লাইন থেরাপি হিসাবে ইউজ হয়। হ্যাঁ, ফার্স্ট লাইন থেরাপি। আর আমরা যেহেতু এটা ডায়াবেটিসের আলোচনা করছি, ফর টাইপ 2 ডিএম, অনুরোধ কেউ ভুলেও এই জায়গায় টাইপ 1 উচ্চারণ করব না। এর ইন্ডিকেশনে কোথাও টাইপ 1 নাই কিন্তু। ঠিক আছে? তাহলে এটা কি? ফার্স্ট লাইন থেরাপি ফর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। ওয়াই? কজ হলো এটা ইনসুলিন স্পারিং এজেন্ট। হ্যাঁ, এটা ইনসুলিন স্পারিং এজেন্ট। আচ্ছা, তো এই যে তোমার এটার ইন্ডিকেশন, এটা সবচেয়ে ভালো কোথায় কাজ করে? অবেস পেশেন্টদের ক্ষেত্রে, যারা একটু অবেস এবং যাদের ট্রিটমেন্ট করা হচ্ছে কি দিয়ে? সালফোনাইল ইউরিয়া দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে। তাহলে এটা অবেস পেশেন্টদের ক্ষেত্রে, অবেস পেশেন্ট উইথ টাইপ 2 বিএম, তাদের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী। হতে পারে তাদেরকে শুধুমাত্র এটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, দে উইল অ্যাডমিনিস্টার মেটফরমিন অ্যালোন। হ্যাঁ, মেটফরমিন অ্যালোন। হতে পারে তাদেরকে মেটফরমিন আমরা এমনিতেও দিচ্ছি, অথবা এই মেটফরমিনটা দিচ্ছি কার সাথে? সালফোনাইল ইউরিয়ার সাথে। হ্যাঁ, সালফোনাইল ইউরিয়ার সাথে দিচ্ছি। তাহলে এটা দুই ক্ষেত্রেই কাজ করবে। সালফোনাইল ইউরিয়ার সাথে কম্বিনেশনেও ভালো কাজ করবে, আবার এটা খালি খালি যদি দিই তারপরেও কাজ করবে। তাহলে ইন্ডিকেশনটা কি? এটা ফার্স্ট লাইন থেরাপি ফর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। কেন? এটা হলো ইনসুলিন স্পারিং এজেন্ট। আর এটা হচ্ছে আরো কিছু কথা যদি বলো তাহলে খুবই ভালো হয়। সেটা হলো এটা ওয়েটটা কমিয়ে দেয়। হ্যাঁ, ওয়েট কমিয়ে দেয়। আর হচ্ছে
ডাজ নট ইনক্রিজ ওয়েট, এটা ডাজ নট ইনক্রিজ ওয়েট অর রিভোক হাইপোগ্লাইসেমিয়া, এই কথা বলতে পারলে ভালো। ওকে, আচ্ছা এবার নাম্বার 2 কি, টাইপ 2 ডিএম, হ্যাঁ টাইপ 2 ডিএম উইথ ইনসুলিন, মানে ইনসুলিন দেওয়া হচ্ছে, তার সাথেও যদি তুমি ট্রিটমেন্ট করো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের কোনো রোগী, তার সাথে তুমি মেটফর্মিন দিতে পারো। আর কোথায় দিতে পারো, এটা তুমি দিতে পারো থিয়াজোলি ডিনেডিওনস যে ইউজ করে, থিয়াজোলি ডিনেডিওনস যে ইউজ করে, প্লাস আর কি ইউজ করে, সেক্রেটোগ্লক্স যে ইউজ করে, সেই ক্ষেত্রে তুমি দিতে পারো। আচ্ছা আর কোথায় দিতে পারো, এই যে ইনসুলিনের কথা আমরা দিতে বলছি, এই ইনসুলিনের কথা এখানেও বলবো, সেটা কি, ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম, হ্যাঁ ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোমে আমরা দিতে পারবো। আচ্ছা আর কোথায় দিতে পারবো, আমরা এটা আরো দিতে পারবো, ধরো অবেস পেশেন্ট যাদের ঝুঁকি আছে মিডল এজে ডায়াবেটিস 2 মেলাইটাস হয়ে যাওয়ার, তো এই ঝুঁকিটা এড়াতে আমরা দিতে পারি। আর এদের নরমালি কি থাকে, প্রিভেন্ট, আমরা ডাইরেক্ট বলি প্রিভেন্ট মিডল এজড টাইপ 2 ডিএম ইন অবেস পেশেন্ট, হ্যাঁ। আর এদের ক্ষেত্রে কি আমরা দেখি, এদের ক্ষেত্রে দেখি ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া দেখি, হ্যাঁ নরমালি মানে কাদের ঝুঁকিটা থাকে, যাদের ফাস্টিং হাইপার গ্লাইসেমিয়া থাকে হয় তাদের হবে, আর নয়তো কার হবে, যাদের ইম্পায়ার্ড গ্লুকোজ টলারেন্স হয়ে গেছে, ইম্পায়ার্ড গ্লুকোজ টলারেন্স, মানে এই ধরনের ক্যাটাগরি লোকের এই দুইটা ফিচার থাকে, হয় ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া হয়েছে নয়তো ইম্পায়ার্ড গ্লুকোজ টলারেন্স হয়েছে। তো এই ধরনের পেশেন্টদের আমরা ডায়াবেটিসটা প্রিভেন্ট করার জন্য এটা দিতে পারি। আরেকটা দিতে পারি, সেটা হলো খুবই পরিচিত একটা রোগ, ফিমেলদের হয়, পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। ওকে, আচ্ছা তো আমরা এই দেখলাম হচ্ছে ইন্ডিকেশনের পরে আমরা যাব অ্যাডভার্স ইফেক্টে। ওকে, আচ্ছা এখন আমরা আসি, কিছুই দেখা যাচ্ছে না, অ্যাডভার্স ইফেক্ট, হ্যাঁ তাহলে অ্যাডভার্স ইফেক্ট কি কি হয়, তাহলে প্রথমে জিআই আপসেট, হ্যাঁ জিআই আপসেট কি কি, নাউসিয়া, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস দেখবো, ভমিটিং দেখবো, হ্যাঁ নাউসিয়ার সাথে তো ভমিটিং সব জায়গায় থাকে। আচ্ছা নাউসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস, তারপরে মেটালিক টেস্ট, হ্যাঁ মেটালিক টেস্ট দেখবো। আচ্ছা তারপর আর দেখবো হচ্ছে তোমার ল্যাকটিক অ্যাসিডোসিস দেখবো, ল্যাকটিক অ্যাসিডোসিস, হ্যাঁ ল্যাকটিক অ্যাসিডোসিস দেখবো কোন ক্ষেত্রে, ফেনফরমিন যদি দেই, ফেনফরমিন যদি দেই সেক্ষেত্রে আমরা ল্যাকটিক অ্যাসিডোসিস দেখবো। আচ্ছা আর লাস্টে হচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি দেখবো, ডেফিসিয়েন্সি হয়ে যেতে পারে। কেন হয়ে যেতে পারে, যদি প্রলং ইউজ করি, হেভি প্রলং ইউজ, ইন কেস অফ হেভি প্রলং ইউজ, তাহলে অ্যাডভার্স ইফেক্ট কি কি, ফার্স্ট হচ্ছে জিআই আপসেট, কি কি, নাউসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, মেটালিক টেস্ট, তারপরে হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিডোসিস, কোথায়, ফেনফরমিন ইউজ করলে হবে, আর শেষে হচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। আর এটা কখন হবে, যখন আমরা হেভি প্রলং ইউজ করবো সেই ক্ষেত্রে হবে। আচ্ছা এবং এই ভিটামিন বি12 থেকে পরবর্তীতে কি হতে পারে ভাই বলো তো, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।